সবাইকে আমাদের তরফ থেকে হ্যাপি গণেশ চতুর্থী। সবাই খুব ভালো থেকো। গণপতি বাপ্পা। নমস্কার, আমি দেবপ্রিয়া। আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা কিন্তু অন্য দিনের মতো নয়। আজকে তোমাদের সাথে শেয়ার করব এই জারাগোজায় বসে গণেশ পুজো আমরা কিভাবে পালন করলাম, তাও আবার বন্ধুদের সাথে। নমস্কার, আমি দেবপ্রিয়া। আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী। আমরা কিন্তু ডেনমার্ক থেকে স্পেনে ফিরে এসেছি এবং এই গণেশ চতুর্থীটা আজকে জারাগোজায় সব বন্ধুদের সাথে আমরা পালন করব। তো তার জন্য এখন একদম সকাল সকাল স্নান করে ঘরের ঠাকুরকে দিয়ে আমরা কিন্তু রেডি হয়ে গেছি। এবার হচ্ছে আমরা বেরোচ্ছি, বাইরেই আছি, অভিজিৎ আর আমি যাচ্ছি। কারণ হচ্ছে গণেশ পুজো হচ্ছে আমাদের একটা মারাঠি বন্ধুর বাড়িতে জারাগোজায়। তো সেখানেই আজকে সেলিব্রেশন পুরো হবে এবং আমাদের কাছে খুব নতুন, কারণ মারাঠিরা কীভাবে গণেশ পুজো করে সেটা কিন্তু জানা নেই আমাদের। তো সেইটাও একটা এক্সপিরিয়েন্স করব, তোমাদের সাথেও শেয়ার করব কী করলাম। আর সকালবেলা এটা পড়েছি, পরে যখন গণেশ ঠাকুর প্রতিষ্ঠা হবে তখন শাড়ি পরবো, তখন সেটাও তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। আজকে সারাদিন কী করেছি, কীরকমভাবে কাটালাম। এবং পুজো গন্ডার দিনে কি হয় যে সবার সাথে থাকলে একটু ভালো লাগে। তো সেটা একটা আমাদের ভালো যে এখানে কিছু বন্ধু পেয়েছি যাদের সাথে এই ভালো দিনগুলো সেলিব্রেট করতে পারবো। তো এখন চলো, রেডি মোটামুটি হয়েছি, খুব একটা বেশি হয়নি। অভিজিৎ আছে। এবার হচ্ছে আমরা ট্রাম ধরে ওদের বাড়িতে যাব, কারণ ওদের বাড়িটা হচ্ছে ট্রাম ধরে। তো লেটস গো। সারাদিনটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো যেরকমটা বললাম, আমরা কিন্তু ট্রামে করে এবার ওই বন্ধুদের বাড়িতে যাচ্ছি। কারণ আজকে না গণেশ চতুর্থী, সকালবেলা স্নান করে নিজের ঘরের পুজো দিয়ে এই যে বন্ধুদের সাথে যে সেলিব্রেট করতে যাচ্ছি, এটার একটা আলাদা আনন্দ। জানো, আমাকে একজন কমেন্টে প্রশ্ন করেছিলে যে এই যে তোমরা যে বাইরে থাকো, এই যে দেশের যে পুজো গন্ডার দিনগুলোতে তোমরা মিস করো না দেশকে? তো এটার উত্তর কিন্তু আজকে তোমরা বুঝতে পারবে যে আমরা কতটা মিস করি। তো এরকম আজকে গণেশ পুজোর দিন আমরা কী করেছি সবই দেখতে পারবে। তো যেটা বললাম, আমাদের একটা মারাঠি বন্ধুর বাড়িতে এই উৎসবটা আজকে উদযাপন হচ্ছে। তো আমরা কিন্তু ওদের বাড়িতে চলে এসেছি এবং আরও পরে দুটো ফ্যামিলি কিন্তু আমাদের সাথে জয়েন করবে। তো ওরা এখনও আসেনি। আর দেখো, এই যে এটা হচ্ছে এই যে আমার যে বন্ধু আছে তার হাজবেন্ড বানিয়েছে। এখানেই আজকে পুজো হবে। আর এদিকে পরে ভোগের রান্না হচ্ছিল। ওদের পুজো ঘন্টার নিয়মগুলো না একদম আলাদা। তো আমার কাছে এই জিনিসটা খুব নতুন লেগেছে সব কিছুই। আর এই যে গণেশ পুজোর হচ্ছে মেইন মোদক, তো মোদকের জন্য এখানে পুর রেডি করে রেখেছে। আর এদিকে হচ্ছে ওরা এই ভোগটাকে নৈবেদ্য বলে, মানে ঘরে যেরকম রান্না হয় সেটাকেই কিন্তু গণেশ ঠাকুরের সামনে দেয়। যেরকম ভোগের মধ্যে ছিল এই যে এটাকে না ওরা মশালা ভাত বলে, মানে আমরা ওই খিচুড়ি বলি, সেটাই ওদের এরকমভাবে করে। তো কিছু কিছু ডিফারেন্স তো আছে। আর এদিকে বাকি ভোগের রান্না হচ্ছিল। আর ওই যে বললাম গণেশ পুজো মানে কিন্তু মোদক। তো মোদক তো আমি কখনো বানাইনি, কারণ আমরা যখন ভারতে থাকি গণেশ পুজো না আমাদের ওই ঘরেই হয় এবং মায়ের মতো করে দেয়। তো এইভাবে কোনো দিন গণেশ পুজো আমাদের কাছে উদযাপনটা খুব নতুন। তো এখানে মোদকটাও না আমি শিখে নিচ্ছিলাম, জানো। তো মোদক বানানোটা দেখলাম খুব একটা কঠিন নয়, এই টেকনিকের ব্যাপার। তো এদিকে হচ্ছে ফুলকপি দিয়ে ওরা একটা এরকম সবজির মতো করেছিল। আর এদিকে মোদকের জন্য না এই প্রথমে কড়াইতে দুধ আর ঘি দিয়ে তারপরে চালের আটা দিয়েছিল। আর এই মোদকটাই স্টিমে হয়, মানে ভাজাও হয়। তো ওরা একটা স্টিমে বানিয়েছিল এবং এটাই চালের গুঁড়োর আটা দিয়ে কিন্তু হয়। তো আমি আমার বান্ধবীকে বলছিলাম, তুই আজকে আমাকে ভালো করে কিন্তু শিখিয়ে দিস, কারণ এর পরের বছর যদি আমি গণপতি ঘরে করি তাহলে যেন আমিও গণেশ ঠাকুরকে এই মোদকটা অর্পণ করতে পারি। তো টেকনিকটা আমি শিখে নিচ্ছিলাম এবং তোমাদের সাথেও কিন্তু কিছুটা শেয়ার করেছি। তারপর খুব সোজা এই আটাটাকে ভালো করে মাখা হয়ে গেলেই এই যে পুরটা যে রেডি করেছিল নারকেল আর গুড় দিয়ে, সেটা এরকম করে ফুলের মতো করে সাজিয়ে ভেতরে দিলেই কিন্তু মোদক রেডি। এবং মোদকটা তারপর না ওরা স্টিমে বসিয়েছিল। তবে এই যে এই টেকনিকটা, এটা একটু কঠিন, কারণ আমি পিঠে বানাতে পারি, তবে এটা তো একটা পিঠেরই ভার্সন। তো কিন্তু এটা একটু অন্যরকম। এই যে হাত দিয়ে যে এরকম সুন্দর করে যে ও বানাচ্ছিল, ও যেহেতু এগুলো ছোটোর থেকে দেখেছে এবং বানিয়েছে, ওর কাছে জিনিসটা খুব সোজা এবং ও খুব সুন্দর, মানে পটু হাতে কিন্তু দেখো তৈরি করেছে। কিন্তু আমিও চেষ্টা করেছি ওকে হেল্প করার, কিন্তু আমারটা খুব একটা বোধহয় ভালো হয়নি। তবে ওই যে বললাম, আজকে পুজোর দিন ঠাকুরের জন্য যেটাই মন থেকে করব সেটাই কিন্তু ঠাকুর গ্রহণ করবে। আশা করি গ্রহণও করেছিল। আর আজকের দিনটা না আমাদের এখানে এত ভালো লেগেছে,
ওই যে বললাম আমরা না দেশের বাইরে এই পুজো ঘণ্টার দিনগুলো খুব মিস করি। সামনে তো দুর্গাপুজো আসছে, তো সেই সময় আমরা এখানেই থাকবো। আর এখানে না দুর্গাপূজার কোনো কিছুই হয় না, কারণ বাঙালি বলতে আমি আর অভিজিৎই আছি এই ইন্ডিয়ান কমিউনিটিতে। তো এই দুর্গাপুজো নিয়ে কারোই খুব একটা উৎসাহ নেই। তো আমাদের না মনটা মানে ভাবলেই তোমাদের সাথে গল্প করছি এখনই মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে জানো, যে পুজোর সময় সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কিন্তু পুজোতে আনন্দ করবে আর আমরা এখানে একা বসে থাকবো। তো যেটা বললাম এই যে স্টিমে বসিয়ে দিয়েছে, তো 21টা মোদক বানাতে হয়। তো ওরা কিন্তু যেখানে দেখো স্টিমে বসিয়ে দিয়েছিল, আর এদিকে সবজিও রেডি। তারপরে আমি শাড়ি পরে নিয়েছিলাম। আজকে যেহেতু পুজোর দিন আর আমি শাড়ি পরতে খুব ভালোবাসি, তো আজকে কিন্তু আমি পুজোর দিনে শাড়িটাই চুজ করেছিলাম। এই একটা শাড়ি, আর এতদিন পরে নিজেকে শাড়িতে নিজেরই খুব ভালো লাগছিল দেখতে। তোমরা জানিও তো আমাকে কিরকম লাগছে, তবে আমার মুখ দেখেই উৎসাহটা বুঝতে পারছো। সবাইকে আমাদের তরফ থেকে হ্যাপি গণেশ চতুর্থী। সবাই খুব ভালো থেকো। আজকে গণেশ চতুর্থী দিন, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, আর অভিজিতের হচ্ছে এটা লুক। সো একটু পরে আমাদের সেলিব্রেশন স্টার্ট হবে, সো দেখা হচ্ছে। তারপর পুজোর বাড়িতে যেরকমভাবে হয় মানে একটার পর একটা কিন্তু কাজ হয়ে যাচ্ছিল। তাই এদিকে আমাদের মোদকও রেডি হয়ে গেছে, এবং মোদকের ওপর না পরে ওরা ওই কেশর দিয়ে একটা জল বানিয়ে ওইটা একটু দিয়েছিল কালার আসার জন্য। তারপরে আমরা এবার যাব বাইরে। ওদের না গণেশ পুজোর নিয়ম হচ্ছে বাইরে থেকে ঠাকুরকে আনতে হয়। আর এই যে এখনও কিন্তু ঠাকুর বসেনি, এই যে এখানে ওদের কিছু কিছু নিয়ম আছে, এই হলদি তারপর সিঁদুর এগুলো ঠাকুরকে দিতে হবে, তারপর নারকেল ঘট, মানে বাঙালি যেরকম আমরা পুজো করি অনেকটা ওরকমই, কিন্তু নিয়ম কিছু কিছু ক্ষেত্রে আলাদা, যেগুলো আমাদের কাছে খুব অজানা, এবং ওরা এইভাবেই পুজোটাকে সেলিব্রেট করে। আর এই যে গণেশ ঠাকুরটা দেখো এরকমভাবে মুড়িয়ে রেখেছে, যখন আসনে দেবে পুজোর সময় তখনই কিন্তু এই মুখটা গণেশ ঠাকুরের খুলবে। তো আমরা এই যে বাইরে এসেছি, ওদের নিয়ম হচ্ছে বাইরে থেকে ঠাকুরকে নিয়ে যেতে হয় ঘরে, এবং বাইরে থেকে ওই গণপতি বাপ্পা মরিয়া তারপর ঠাকুরের কিছু কিছু এরকম আছে, তো সেগুলো বলে বলে ঠাকুরকে আমরা কিন্তু ঘরে প্রবেশ করাই। তো আমরা এখানে সবাই কিন্তু একদম খুব আনন্দের সাথে এবং উৎসাহের সাথে ভগবানকে গণেশকে নিয়ে যাচ্ছিলাম ঘরের উদ্দেশ্যে। এবং লিফটে কিন্তু যাওয়াই যায়, কিন্তু এটার নিয়ম হচ্ছে এই যে সিঁড়ি বেয়ে ওঠা এবং এই রাস্তাটা পুরো ঠাকুরের নাম করতে করতে যাওয়া, এই জিনিসগুলো না খুব ভালো লাগছিল। পুজোর সময় একটা ওই যে পুজো পুজো ভাইব আসে, ঠিক ওইটাই কিন্তু আমরা ফিল করতে পারছিলাম। তারপর দেখো এই যে ঢোকার সময় এখানে যেখানে এই যে এরকম একটা কিছু পেতে দেয়, তারপরে না একটা চাল দেয়, যেরকম আমরা ওই ঘরে লক্ষ্মী যখন প্রবেশ করাই যেরকমভাবে চালটাকে ফেলে দিয়ে ঘরে ঢুকি, সেরকমই অনেকটা নিয়ম। তো এই গণেশ ঠাকুরটা যে থালায় আছে সেটা দিয়েই চালটা পরে ফেলে দিয়ে তারপর ঘরে গণেশ ঠাকুরকে প্রবেশ করানো হয়েছিল। তো খুব সুন্দর নিয়মগুলো এবং খুব নতুন সুন্দর থেকেও। তো আমি কিন্তু অনেক কিছু শিখছিলাম। তো এরপরে যখন ধরো আমি কোনোদিন গণেশ পুজো যদি ঘরে করি, কিছু কিছু কিন্তু ওদের কাছ থেকেও আমি শিখতে পেরেছি এবং সেগুলো কিন্তু আমি ফলো করতে পারবো। তো তারপর এখানে এই যে গণেশ ঠাকুর প্রতিষ্ঠা হচ্ছে, এবং প্রতিষ্ঠা হওয়ার পরে পুজো কিন্তু এই আমার যে বান্ধবী তার হাজবেন্ডই করেছিল। মানে এখানে তো ওরকম পুরোহিত পাওয়া যায় না, আর মনের ভক্তিটাই আসল, তাই জন্য কিন্তু সেই পুজোটা সেরেছিল। এবং এই পুজোটার সময় এই যে টিভিতে ওরা না একটা পুজোর নিয়মাবলী চালিয়ে দিয়েছিল, যাতে ওটা দেখে দেখে কিছুটা হলেও করতে পারে, কারণ ওরা তো পুরোহিত নয়। তো ওই দেখে দেখে শিখে শিখে সবাই আর কি নতুনভাবে অনেক কিছু বিদেশে আসলে এগুলো আর কি শেখা যায়। তো এই জিনিসগুলো আমরা কিন্তু ভারতে একেবারেই বুঝতে পারি না। তো বাইরে আসলে মনে হয় যে অনেক কিছু নিজেদের শিখে নিতে হয়, অনেক সময় আসলে আমাদের বড় করে দেয়। তো দেখো পুজো কিন্তু হচ্ছে, এবং এই যে গণেশ ঠাকুরটা বললাম না যে ঘরে ঢোকার পরে পুজোর সময় প্রতিষ্ঠা হয়, এবং এই যে সুন্দর যে মন্দিরটা দেখছো বানিয়েছে, এটা কিন্তু এই বন্ধুর বড়ই বানিয়েছে, খুব সুন্দর করে বানিয়েছে, এবং এই ডেকোরেশনটা পুরোই কিন্তু ওর করা। তারপর দেখো খুব সুন্দর করে পুজো হয়েছে, এবং পুরো বাড়িটায় এত সুন্দর একটা পুজোর একটা গন্ধ আসছিল। তো এই জিনিসগুলো আমরা অনেক দিন পরে অনুভব করতে পারছি, এবং এই আনন্দটা না মানে মনে হচ্ছে ওই জন্য তোমাদের সাথে ভাগ করে নিই। এই যে তোমাদের সাথে গল্প করছি এতেও খুব আনন্দ হচ্ছে। তারপরে যে বললাম না ওরা ভোগ দেয় একটু অন্যরকমভাবে, তো এই ওদের ভোগের থালাটা হচ্ছে এরকম ছিল, দুটো পুরি ছিল, তারপরে একটা আলু ফুলকপির সবজি ছিল, একটু রাইস ছিল, আর ওই মশলা ভাত ওটা ছিল, আর এদিকে মোদক ছিল। তারপরে পুজোর শেষে ভোগ নিবেদনের পরে আমরা কিন্তু সবাই একে একে আরতি করেছি। মানে এই যে এরা ছিল, এরা একটা ফ্যামিলি, তারপর আমি অভিজিৎ করেছি, তারপর যাদের বাড়ির পুজো হয়েছে তারা করেছে। আর এই আরতি না ওরা এই সকালে পুজোর সময় একবার করে এবং বিকেলে আরেকবার করে। আর এই গণেশ পুজো কিন্তু একদিনের নয় জানো, 10 দিন ধরে ওরা এটা পালন করবে ওদের বাড়িতে। আমরা হয়তো 10 দিন ধরে আসতে পারবো না,
তবে এই শনি রবিবারগুলো করে আমরা কিন্তু জয়েন করব, কারণ তখন অফিসের কোনো তাড়া নেই। তাই জন্য এই দুটো দিন করে কিন্তু আমরা এই আরতি করব, গণেশ ঠাকুরের পুজো, আনন্দ উৎসব একসাথে সব পালন করব। তো আমরাও কিন্তু এখানে আরতি করে নিয়েছি এবং তারপরে আরতি করার পরে আমরা তো সবাই উপোস ছিলাম, তারপরে এই প্রসাদ হিসেবে মোদক খেয়ে উপোস ভেঙেছি। তারপরে এদিকে আমরা চলে এসেছি, এবার তো পুজো শেষ হয়ে গেল, এবার হচ্ছে সবার কিন্তু আমাদের পেট পুজো করার পালা। তো আমাদেরও মেনুতে ছিল পুরি, তারপরে ওই একটা সবজি, তারপরে মশলা ভাত, রায়তা, পাঁপড়। তো এখানে আমরা যেহেতু সবাই মহিলারা একটু হাতে হাতে করি, কারণ অনেকজন তো একা হাতে কিন্তু কখনোই কারো সম্ভব নয়। তো এই জন্য যখনই আমরা কিছু করি সবাই মিলেমিশে করি। তো প্রথমে না এই ছেলেদের বসিয়ে দিয়েছিলাম, কারণ অনেকজন কিন্তু আমরা ছিলাম, প্রায় 8-10 জনের মতো। তারপরে আমরা মেয়েরা খেয়ে নিয়েছি এবং এই যে সারাদিন পরে যেই একটা তৃপ্তির খাওয়া, এটা কিন্তু খুব শান্তির খাওয়া, কারণ পুজোটা এত সুন্দরভাবে সাকসেসফুল হয়েছে এবং সবাই মিলে আমরা এই যে ঘরটার ভেতর মনে হচ্ছিল না আমরা স্পেনে বসে আছি, মনে হচ্ছিল আমরা ভারতে বসে কোনো বন্ধুর বাড়ি বা কোনো আত্মীয়র বাড়িতে বসে পুজো সেলিব্রেট করছি। তারপরে খাওয়া হয়ে গেলে আমরা কিন্তু অনেকক্ষণ বসে গল্প করেছি, কারণ আমরা গল্প করতে খুব ভালোবাসি। যদিও ওরা আমাদের ভাষাভাষী নয়, তবে বন্ধু কিন্তু যে কোনো জায়গারই বানানো যায়। তারপরে ওই যে বললাম, ওরা বিকেলবেলাও আরেকবার করে আরতি করে, আর আজকে যেহেতু প্রথম দিন ছিল তো বিকেলের আরতিটাও কিন্তু আমরা খুব সুন্দর করে করেছি জানো। তারপরে সব হয়ে গেলে আমরা এবার বেরিয়ে এসেছিলাম, কারণ ঘরের পুজোও শেষ, এবার যে যার মতো বাড়ি ফিরে যাব। তবে আজকে না যেহেতু শনিবার ছিল, তো বাইরেটা না বেশ দেখি জমজমাট ছিল। তো ওই জন্য আমরা সবাই মিলে ঠিক করেছিলাম বাইরে একটু বসে হেঁটে তারপরে গল্প করে আমরা যে যার মতো যার বাড়ি ফিরে যাব। আর দেখো জারাগোজায় মনে হচ্ছে না ওদেরও গণেশ পুজো চলছে, বাইরে এত লোক, তো কেন জানি না এটাও খুব ভালো লাগছিল। আর এই যে পুরো ভাইবটা, লোকজন হাঁটছে, মনে হচ্ছে এখানেও সত্যি সত্যি গণেশ পুজো হচ্ছে। আসলে কিন্তু তা নয়, আসলে জারাগোজার মানুষরা, জারাগোজা বলে না, পুরো ইউরোপেই উইকেন্ডটা এরা খুব সুন্দর করে সেলিব্রেট করে এবং বিকেল হলেই সেন্টারটা এরকম ভরে ওঠে। আজকের মতো কিন্তু আমাদের হয়ে গেল, খুব সুন্দরভাবে আমরা আজকে সেলিব্রেট করেছি এবং বাইরেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। লোকজন আজকে খুবই ভালো মুডে আছে, আজকে আসলে উইকেন্ড তার জন্য, আর আমাদের গণপতির জন্য। তো খুব সুন্দর করে সেলিব্রেট করেছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। এভাবেই তোমরা আমাকে ভালোবাসতে থেকো। আর ডেনমার্কের পরের সিরিজগুলো এর পরের ভিডিওগুলোতে আসবে। তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, বাই, দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ব্লগে।